প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। তোমাদের থাকবে দিল্লি সুলতানি, তুর্ক আফগান শাসন, মুঘল সাম্রাজ্য, নগর, বণিক ও বাণিজ্য। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে তোমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি পদবী প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, বন্দেগান ই চিহেলগানির সদস্য ছিলেন রাজিয়া, গিয়াসউদ্দিন বলবান, মোহাম্মদ বিন তুগলক, ইব্রাহিম লোদি। উত্তর হবে গিয়াসউদ্দিন বলবান। প্রশ্ন, কিতাব অল রিহলা বিবরণটি লিখেছেন মিনহাজ উস সিরাজ, মালিক কাফুর, ইবন বুতা, আব্দুল রাজ্জাক। উত্তর হবে ইবন বুতা। প্রশ্ন, পাগলা রাজা বলা হয় ইলতুৎমিশকে, আলাউদ্দিন খলজিকে, মোহাম্মদ বিন তুগলকে, ফিরোজ শাহ তুগলককে। উত্তর হবে মোহাম্মদ বিন তুগলককে। প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন বাবর, হুমায়ুন, শেরশাহ না আকবর। উত্তর হবে শেরশাহ। প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন আকবর, বাবর, হুমায়ুন না শেরশাহ। উত্তর হবে বাবর। প্রশ্ন, ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসে ওলন্দজরা, ফরাসিরা, ইংরেজরা না পর্তুগিজরা। উত্তর হবে পর্তুগিজরা। প্রশ্ন, ভারতে প্রথম কাগজ তৈরি শুরু করা হয় সুলতানি যুগে, মুঘল যুগে, গুপ্ত যুগে না ব্রিটিশ যুগে। উত্তর হবে সুলতানি যুগে। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি পদবী প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর লিখবে 1206 খ্রিস্টাব্দে। তাহলে মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে মারা যান। প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছে? উত্তর লিখবে 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর লিখবে খিজির খাঁ। প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছে? উত্তর লিখবে 1527 খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, পাট্টা ও কাবুলিয়াত কে চালু করেছে? উত্তর লিখবে শেরশাহ। প্রশ্ন, নগর শব্দটি এসেছে ড্যাশ ভাষা থেকে? উত্তর লিখবে সংস্কৃত। প্রশ্ন, মুঘল আমলের প্রধান মুদ্রা কিছু? মুঘল আমলের প্রধান মুদ্রা ছিল রূপো দিয়ে তৈরি রূপায়া। তিনি দাগে রয়েছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, খালিফা কাকে বলা হতো? প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে খলিফা কাকে বলা হতো? তার সঙ্গে হচ্ছে দিল্লির সুলতানির ওপর খলিফার অধিকার ছিল কেন? হজরত মোহাম্মদের মৃত্যুর পর যিনি ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন তাকে বলা হতো খলিফা। আবার খলিফা ইসলাম জগতের প্রধান ধর্মগুরু। পৃথিবীতে ইসলামের আওতায় যত অঞ্চল আছে তার মূল শাসক হলেন খলিফা। দিল্লিতে ইসলাম শাসন বা সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, ফলে দিল্লির সুলতানির ওপরেও খলিফার অধিকার ছিল। পরবর্তী, সিজদা ও পাইবস বলতে কী বোঝো? সিজদা ও পাইবস এই দুটি ছিল পারসিক প্রথা। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবান নিজের রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য এই দুটি রীতি চালু করেছিলেন। সিজদার অর্থ হলো সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, আর সুলতানের পদযুগলকে চুম্বন করাকে বলা হতো পাইবস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। হচ্ছে পাট্টা ও কাবুলিয়াতকে লিখবে দিল্লির সিংহাসনে বসার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কাবুলিয়াত দুটি ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা, জমিতে কৃষকের স্বায়ত্ত স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো। কাবুলিয়াত, কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে দলিল দিত, তা কাবুলিয়াত নামে পরিচিত। রয়েছে কসবা শব্দের অর্থ কী? দিল্লির আশেপাশে কসবাগুলি কীরকম ছিল? তো লিখে কসবা শব্দের অর্থ শহরতলি। দিল্লির আশেপাশের কসবাগুলো ছোট শহরও বলা যায়, তবে কসবাগুলো শহরের মতো পাঁচিল ঘেরা হতো না। 4 দাগে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, খলজি বিপ্লব কি? উত্তর লিখবে 1290 শতকে
হিন্দুস্তানি মুসলিমদের নেতা ও সাম্রাজ্যের প্রধান সেনাপতি জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধর অসুস্থ কায়কোবাদ ও শিশু কায়ুমাসকে হত্যা করে দিল্লির সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। পরে হচ্ছে ইকতা কি, ইকতাদার কাদের বলা হতো, তো লিখবে ইকতা। দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা। ইকতাদার, ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। বলেছে পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কী? 1556 খ্রিস্টাব্দের আকবরের অভিভাবক বৈরাম খাঁর নেতৃত্বে মুঘল বাহিনী এবং হিমুর নেতৃত্বে আফগানদের মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। গুরুত্ব: এই যুদ্ধে আকবর জয়লাভ করেন এবং দিল্লিতে পুনরায় হারানো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 2. এই যুদ্ধে জয়লাভ করার পর আকবর একে একে মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিতোর, গুজরাট, বাংলা ইত্যাদি অঞ্চল জয় করে মুঘল আধিপত্য স্থাপন করেন। পরের প্রশ্ন, মধ্যযুগে সমুদ্র বাণিজ্যে ভারতীয় বণিকদের ভূমিকা কী ছিল? পয়েন্ট করে ভূমিকা: মধ্যযুগে সমুদ্র বাণিজ্যে বিভিন্ন দেশের বণিকরা অংশগ্রহণ করত। তাদের মধ্যে ভারতীয় বণিকদের ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারতীয় বণিকদের মধ্যে গুজরাটি, মালাবারি, তামিল, ওড়িয়া, তেলেগু ও বাঙালি বণিকরা সুনাম অর্জন করেছিলেন। ভারতীয় বণিকরা ধর্মে ছিল হিন্দু, মুসলমান ও জৈন। আরব, পারসিক ও দক্ষিণ পূর্ব এশিয়ার বণিকদের সঙ্গে ভারতীয় বণিকদের ব্যবসা বাণিজ্য চলত। এই সমস্ত ভারতীয় বণিকদের মধ্যে কোনো কোনো বণিক ছিল খুব ধনী, তাদের বলা হতো বণিক সম্রাট। বড় বড় ভারতীয় বণিকদের নিজস্ব জাহাজ থাকতো। বণিকরা অন্যদের জাহাজে করে জিনিসপত্র পাঠাতো। 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5। প্রথম, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। ভূমিকা: রাজিয়া ছিলেন একমাত্র নারী যিনি সুলতানি আমলে দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন। সুলতান রাজিয়া 1236 খ্রিস্টাব্দ থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন কার্য পরিচালনা করেন। এক সিংহাসন লাভ: ইলতুৎমিশ মারা যাবার আগে কন্যা রাজিয়াকে পরবর্তী সুলতান হিসেবে মনোনীত করে গিয়েছিলেন, কিন্তু সুলতান মারা যাওয়ার পর একজন নারীর সিংহাসনে বসা নিয়ে অভিজাতদের একাংশ আপত্তি করে। তারা রাজিয়ার ভাই রুকুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান। রুকুদ্দিন ফিরোজের অযোগ্যতার কারণে সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। শেষ পর্যন্ত সেনাবাহিনী ও অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন। 2. কর্তৃত্ব: শাসনকার্য পরিচালনা, যুদ্ধবিদ্যা, দয়াদাক্ষিণ্য সব দিকেই রাজিয়া বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। 1. শান্তি প্রতিষ্ঠা: সিংহাসনে বসেই রাজিয়া চারিদিকের বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হয়েছিলেন। 2. রাজ্য জয়: সিংহাসনে বসার পর তিনি বাদায়ুন, মুলতান, লাহোর প্রভৃতি অঞ্চলের শাসকদের যুদ্ধে পরাজিত করে সিন্ধু প্রদেশ থেকে বাংলা প্রদেশ পর্যন্ত নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। শাসন পরিচালনা: তিনি পুরুষের পোশাকে সজ্জিত হয়ে প্রকাশ্য দরবারে উপস্থিত থেকে প্রজাদের অভাব অভিযোগের নিষ্পত্তি করার চেষ্টা করেছিলেন। তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহার করতেন। উলেমাদের আপত্তি সত্ত্বেও তিনি অমুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। অভিজাতদের ক্ষমতার হ্রাস: তিনি 40 চক্র বা বান্দেগান ই চিহেলগাড়ি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। পতন: রাজিয়ার আমলে তুর্কি অভিজাতরা মনে করেছিলেন যে রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছেন। এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তারা রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে। এছাড়া রাজপুত শক্তি ও তার শাসনের বিরোধী ছিল। রাজিয়া অভিজাতদের বিদ্রোহ দমন করার জন্য আলতুনিয়াকে বিয়ে করেন, কিন্তু শেষ পর্যন্ত দুজনেই বিদ্রোহীদের হাতে নিহত হন। বলেছে যাবতী বন্দোবস্তের সংক্ষিপ্ত পরিচয় দাও। পয়েন্ট ভূমিকা: ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, তাই ভারতীয় অর্থনীতি পুরোপুরি ভূমি রাজস্ব ব্যবস্থার উপর নির্ভরশীল। এটা হবে আলাউদ্দিন খলজি এবং শেরশাহ আমল থেকেই রাজস্বের পরিমাণ নির্ধারণ করার জন্য জমি জরিপ করা বা
মাপার ব্যবস্থা চালু ছিল। পয়েন্ট করবে যাবতী ব্যবস্থা। মুঘল সম্রাট আকবর নতুন করে জমি জরিপ করান। জমি জরিপ করে তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় যাবতী। জবত মানে নির্ধারণ, রাজস্ব নির্ধারণ। আকবর দেখলেন যে রাজধানীর শস্যমূল্য অন্যান্য জায়গার শস্যের মূল্যের থেকে অনেক বেশি। রাজধানী হিসাবে চললে কৃষকদের আরও বেশি রাজস্ব দিতে হবে। তাই আকবর প্রত্যেক বছরের এবং প্রতিটি এলাকার আলাদা হিসাব চালু করেন। কানুনগো, প্রত্যেক এলাকার উৎপাদন, বাজারের শস্যের মূল্য ইত্যাদি নানারকম তথ্য সরকারকে দেওয়ার দায়িত্ব ছিল কানুনগো নামক কর্মচারীদের ওপর। কারুরি, রাজস্ব আদায় করা এবং কানুনাগোদের তথ্য মিলিয়ে দেওয়ার দায়িত্ব যেসব কর্মচারীদের ওপর থাকতো তাদের বলা হতো কারুরি। অবশ্য মুঘল সাম্রাজ্যের সর্বত্র যাবতী ব্যবস্থা চালু ছিল না। দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? ভূমিকা, দিল্লিতে কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। প্রায় 320 বছরের সুলতানি রাজত্বকালে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। ব্যবসা বাণিজ্যের বিস্তারের কারণ: 1. নতুন শহর প্রতিষ্ঠা ও সংস্কার। খ্রিস্টীয় ত্রয়োদশ-চতুর্দশ শতকে দিল্লির সুলতানরা নতুন নতুন শহর তৈরি করেন এবং পুরনো শহরগুলির সংস্কার করেন, যা ব্যবসা বাণিজ্য বিস্তারে সাহায্য করে। 2. উন্নত যোগাযোগ ব্যবস্থা। এই সময় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছিল। নতুন রাস্তা তৈরি করা হয়, পুরনো রাস্তাগুলিও সরানো হয়। রাস্তার ধারে ধারে বণিকদের মালপত্র সহ বিশ্রাম নেওয়ার জন্য সরাইখানা তৈরি করা হয়। মুদ্রা প্রবর্তন। দিল্লির সুলতানরা ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য 2 ধরনের মুদ্রা চালু করেছিলেন। রূপোর মুদ্রার নাম ছিল তংকা এবং তামার মুদ্রার নাম ছিল জিতল। হুন্ডি ব্যবস্থা। তুর্কি শাসকদের আমলে সারাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। এরা কোনো এক জায়গার সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকরা এক জায়গা থেকে আর এক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। পরের পয়েন্ট করবে আমদানি হাইপেন রপ্তানি বাণিজ্য। একটু প্রিন্টিং মিস্টেক আছে। দয়াকান আমদানি হাইপেন পয়তয়াকা রপ্তানি বাণিজ্য। শহরগুলিতে সুলতান ও তাদের অভিজাতরা, সৈনিকরা ও সাধারণ মানুষ বসবাস করতে শুরু করলে শহরগুলি জনবহুল হয়ে ওঠে। শহরগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাড়ি হাইপেন ঘর তৈরির কাঁচামালের চাহিদা মেটানোর জন্য আমদানি হাইপেন রপ্তানি বাণিজ্য গড়ে উঠেছিল। উপসংহার: সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ, পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে অভ্যন্তরীণ বাণিজ্যের যেমন প্রসার ঘটে, তেমনি এই সময় বিদেশিদের আগমনের ফলে বৈদেশিক বাণিজ্যেরও বিস্তার ঘটে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।